বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ালে মাথা চক্কর দিচ্ছে, শরীর দুর্বল লাগছে, একটু পরিশ্রম করলেই হাঁপিয়ে উঠছেন, বুক ধড়ফড় করছে। আপনার এনিমিয়া বা রক্তাল্পতা হয়নি তো? এসব কিন্তু এনিমিয়া বা রক্তাল্পতার লক্ষণ। আসুন আজকে এই ভিডিওটিতে আমরা এনিমিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি আপনাদের সঙ্গে এনিমিয়ার যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব এনিমিয়া কি, কিভাবে, কোন পদ্ধতিতে আমাদের শরীরে এনিমিয়া হয়ে থাকে। তারপর আমি আলোচনা করব এনিমিয়া বা রক্তাল্পতা হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে বিনা পয়সায় বিনা ঔষধে ঘরে বসেই অ্যানিমিয়ার বা রক্তাল্পতার ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। সাধারণত এনিমিয়া বা রক্তাল্পতা কোনো রোগ নয়, এটি একটি উপসর্গ বা লক্ষণ মাত্র। এনিমিয়া বা রক্তাল্পতা বিভিন্ন কারণে হতে পারে, খুব সাধারণ কারণেও হতে পারে, যেমন খাওয়া দাওয়া, অপুষ্টি, আয়রনের অভাব, ভিটামিনের অভাব ইত্যাদি। আবার বেশ কিছু সিরিয়াস কারণেও, সিরিয়াস রোগের জন্য এনিমিয়া হতে পারে। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের রক্ত তৈরি হয় কোথায়? কোন ফ্যাক্টরিতে রক্ত তৈরি হয়ে থাকে? আমাদের শরীরে যে বোন মেরু রয়েছে, সেই বোন মেরুতে তৈরি হয়ে থাকে রক্ত। বোন মেরুতে কিভাবে, কোন পদ্ধতিতে রক্ত তৈরি হয়ে থাকে, বিজ্ঞানের এই জটিল বিষয়টি যদি ফিজিওলজি ভাষায় বলি, তাহলে আপনাদের মধ্যে অনেকেই কিছুই বুঝতে পারবেন না, বা বলেও কোনো লাভ নেই। সাধারণ মানুষ যাতে বুঝতে পারেন সেইভাবে বলার চেষ্টা করব। বোন মেরু হচ্ছে রক্ত তৈরির কারখানা। সেই রক্ত তৈরির কারখানায় কি কি সমস্যা হতে পারে? যেমন ধরুন, বোন মেরু কোনো রক্তই তৈরি করতে পারছে না। বোন মেরু যদি ফেলুর হয়, যেমন এপ্লাস্টিক এনিমিয়া, আবার বোন মেরুতে কোনো ক্যান্সার বাসা বেঁধেছে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা অথবা মাইলোমা। আবার বোন মেরুতে রক্ত তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো ভেঙে যাচ্ছে, যেমন জেনেটিক্যাল কারণে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ঘটে থাকে। এইসব জটিল কারণও এনিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিডনি রোগের কারণেও আমাদের শরীরে এনিমিয়া বা রক্তাল্পতা দেখা দিতে পারে। আবার শতকরা 70% ক্ষেত্রে এনিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে খুব সাধারণ কারণে। আমাদের বোন মেরুতে বা রক্ত তৈরির কারখানায় রক্ত তৈরি করতে যে প্রয়োজনীয় উপাদান বা ম্যাটেরিয়াল প্রয়োজন, যেমন আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 ইত্যাদি, প্রয়োজনীয় উপাদানের যদি অভাব হয়ে থাকে, ঘাটতি হয়ে থাকে, তাহলে আমাদের শরীরের বোন মেরু যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি করতে পারবে না। তার ফলে আমাদের শরীরে দেখা দিয়ে থাকে রক্তাল্পতা বা এনিমিয়া। এনিমিয়া মানে রক্তাল্পতা। রক্তের মধ্যে হিমোগ্লোবিন কমে যাওয়াকেই আমরা এনিমিয়া বলে থাকি। WHO গাইডলাইন অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষের শরীরের হিমোগ্লোবিনের পরিমাণ বিভিন্ন রকমের হয়। সেই অনুযায়ী বিভিন্ন বয়সে এনিমিয়ার ডেফিনিশনও আলাদা হয়ে থাকে। যেমন একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণ পার ডেসিলিটার রক্তে 13 গ্রামের নিচে থাকলে আমরা বলি এনিমিয়া। মহিলাদের ক্ষেত্রে যারা প্রেগনেন্ট নন, তাদের ক্ষেত্রে 12 গ্রামের নিচে থাকলে আমরা এনিমিয়া বলে থাকি। আবার যারা প্রেগনেন্ট, তাদের ক্ষেত্রে 11 গ্রামের নিচে থাকলে আমরা এনিমিয়া বলে থাকি। এগুলি হচ্ছে WHO ডেফিনেশন। তবে সাধারণভাবে যদি হিমোগ্লোবিন 10-এর উপরে থাকে,
তাহলে সাধারণত কোনো সিমটম প্রকাশ পায় না। 10-এর নিচে যখন চলে যায় তখন আমাদের শরীরে এনিমিয়া নানান ধরনের সিমটম প্রকাশ পায়। এনিমিয়া বা রক্তাল্পতা খুব সাধারণ ধরনের সিমটম বা লক্ষণ প্রকাশ পায়। আমাদের মধ্যে অনেকে বুঝতেই পারে না তাদের এনিমিয়া হয়েছে বা তারা এনিমিয়ায় ভুগছেন। আমরা কি করে বুঝবো যে আমাদের এনিমিয়া হয়েছে? এনিমিয়া বা রক্তাল্পতা অথবা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার প্রাথমিক লক্ষণ হচ্ছে দুর্বলতা, দুর্বল বোধ করা, মাথা ঝিমঝিম করা। যে কাজ কিছুদিন আগে পর্যন্ত স্বাভাবিকভাবেই করতে পারছিলেন সেই কাজগুলো করতে গিয়ে এখন হাঁপিয়ে উঠছেন। ঘরোয়া কাজ বা সিঁড়ি দিয়ে উপরে ওঠা সেই কাজগুলো করতে গেলেও শ্বাসকষ্ট হচ্ছে। এগুলি হচ্ছে এনিমিয়ার লক্ষণ। একটু স্ট্রেসফুল কাজ, একটু পরিশ্রমের কাজ করলেই যেন মনে হচ্ছে বুকটা ধড়ফড় করছে, বুকে ব্যথা করছে বা শ্বাসকষ্ট হচ্ছে। আবার অনেকের চোখ মুখ ফুলে যেতে পারে, অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে তাদের পা ভারী হয়ে যায়, পা ফুলে যায়। আপনাদের চারপাশে এমন ঘটনাও আপনারা দেখতে পাবেন। অনেকে এমনও বলে থাকেন, বিশেষ করে মহিলাদের আশেপাশের লোকজন, যে তুমি তো বেশ ফর্সা হয়ে যাচ্ছ। আসলে ফর্সা উনি হচ্ছেন না, শরীরে হিমোগ্লোবিন কম থাকার জন্য শরীরের স্বাভাবিক যে কালার বা রং সেটা থাকছে না। সেই কারণে শরীরটা ফ্যাকাশে দেখাচ্ছে, পেলার দেখাচ্ছে। আমরা ভুল করে সেটাকে ফর্সা বলছি। আবার যাকে আমরা ফর্সা বলছি তিনিও হয়তো খুব খুশি হয়ে ভাবছেন বেশ ভালো, ফেয়ার অ্যান্ড লাভলি নামে কেউ ফর্সা হচ্ছে। সেটা কিন্তু মোটেই ঠিক নয়। তার সাথে সাথে যদি আপনার এই সিমটম গুলো দেখা দেয় যে আপনি অল্পেতেই টায়ার্ড হয়ে যাচ্ছেন, অল্প কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ছেন, আপনাকে রেস্ট নিতে হচ্ছে, বসা থেকে উঠে দাঁড়ালে চোখে মুখে অন্ধকার দেখছেন, তাহলে আপনাকে ভাবতে হবে এটা কিন্তু এনিমিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। বাচ্চাদের মধ্যে অনেক সময় একটা অদ্ভুত জিনিস দেখা যায়, তারা মাটি তুলে খায়, চক খায়, পেন্সিল খেয়ে ফেলে। যে জিনিসগুলি খাওয়ার জিনিস নয় সেই জিনিসগুলিও খাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয়ে থাকে পাইকা। এই সিমটমগুলি কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার একটি স্পেসিফিক সিমটম। আবার বাচ্চাদের এনিমিয়া হলে তারা পড়াশোনায় মনোসংযোগ হারিয়ে ফেলে, যখন তখন ঘুমিয়ে পড়ে, বিছানায় পেচ্ছাপ করে ফেলে। এই ধরনের লক্ষণও দেখা দেয়। আমাদের দেশের মহিলাদের, বিশেষ করে গ্রাম বাংলার মহিলারা শতকরা 70% ক্ষেত্রে রক্তাল্পতায় ভুগে থাকে অপুষ্টির কারণে। আপনারা জানেন একটা বয়সের পর থেকে মহিলাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। কিছু কিছু মহিলাদের মেনস্ট্রুয়েশন বন্ধ হওয়ার সময় হরমোনাল কারণে বেশি বেশি পরিমাণে দীর্ঘদিন ধরে ব্লিডিং হয়ে থাকে। ব্লিডিং বন্ধ হতে চায় না। মহিলারা সংকোচের কারণে ডাক্তার তো দূরের কথা, বাড়ির লোকজনদের সঙ্গে শেয়ার করতে চায় না। তার ফলে তাদের মধ্যে দেখা দেয় মারাত্মক এনিমিয়া, হিমোগ্লোবিনের পরিমাণ খুব কমে যায়। এমনও দেখা যায় তাদেরকে হসপিটালে অ্যাডমিট করে চিকিৎসা করার প্রয়োজন হয়ে থাকে। এগুলি হচ্ছে এনিমিয়ার সাধারণ লক্ষণ ও সাধারণ কারণ। এনিমিয়া হয়েছে মানে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে এনিমিয়ার পেশেন্ট আমাদের ডাক্তারখানায় দেখতে পাই তার 70% ক্ষেত্রেই অপুষ্টির কারণেই এনিমিয়া হয়ে থাকে। সিরিয়াস কিছু রোগের কারণেও সামান্য কিছু ক্ষেত্রে এনিমিয়া হতে পারে, তাদের পার্সেন্টেজ কিন্তু খুবই কম। সিরিয়াস কারণে যে এনিমিয়াগুলো হয়ে থাকে সেগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। অধিকাংশ মানুষের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয় নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হলো মূলত আয়রনের ঘাটতি, ভিটামিন B12 এর ঘাটতি এবং ফলিক অ্যাসিডের ঘাটতি। যাদের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয়
তারা যদি এই 3টি উপাদান পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই এই রক্ত শূন্যতা দূর হয়ে যাবে। এখানে আমাদের জানতে হবে দুটো জিনিস। একটি হচ্ছে কোন কোন খাদ্য খাবারের মধ্যে এই পুষ্টি উপাদানগুলি আছে, এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে সেই উপাদানগুলি খেলে খুব সহজে আমাদের এনিমিয়া বা রক্তাল্পতা দূর হবে। এই 3টি উপাদানের মধ্যে অর্থাৎ আয়রন, ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রনের অভাবে রক্তাল্পতা। আপনারা সকলেই জানেন আমরা যে সমস্ত খাদ্য খাবারগুলো খেয়ে বেঁচে থাকি, সেই সমস্ত খাদ্য খাবারগুলো আমরা সাধারণত দুটি সোর্স থেকে জোগাড় করতে পারি। একটি হলো এনিম্যাল সোর্স বা প্রাণী জগৎ থেকে, আরেকটি হলো প্ল্যান্ট সোর্স বা উদ্ভিদ জগৎ থেকে। আবার আপনারা এটাও জানেন প্ল্যান্ট সোর্স থেকে আপনারা যে আয়রন সমৃদ্ধ খাদ্য খাবারগুলো খেয়ে থাকেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কচু শাক, কাঁচা কলা, কলার মোচা, ডুমুর ইত্যাদি। আবার বিশেষ কিছু শাক সবজি থেকেও আপনারা এগুলো পাবেন। কিন্তু আয়রন শাক সবজি, ফলমূল যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো খাওয়ার পরে আমাদের পাকস্থলী থেকে খুব বেশি আয়রন অ্যাবজর্ব হয় না বা অ্যাবজর্ব হতে পারে না। খুব সামান্য পরিমাণে আয়রন অ্যাবজর্ব হয়ে থাকে। আমরা যদি আয়রনের ঘাটতি মেটাতে শুধুমাত্র শাকসবজিগুলি খেয়ে থাকি, তাহলে আমাদের আয়রনের ঘাটতি কিন্তু পূরণ হবে না, আয়রনের ঘাটতি থেকেই যাবে। অপরদিকে এনিম্যাল সোর্স থেকে যে সমস্ত খাদ্য খাবার আমরা পেয়ে থাকি, যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, সেগুলি কিন্তু আমাদের পাকস্থলীতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। এই এনিম্যাল সোর্স থেকে আমরা যে খাদ্য খাবারগুলো পেয়ে থাকি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ধরনের রেড মিট, যেমন খাসির মাংস, ভেড়ার মাংস, গরুর মাংস, এমনকি মুরগির মাংস। বিশেষ করে বিভিন্ন ধরনের রেড মিট অর্গ্যান, বিভিন্ন রেড মিটের যে অর্গ্যানগুলো রয়েছে, যেমন আমাদের লিভার, মেটে, গিলা ইত্যাদি ইত্যাদির মধ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই সমস্ত উপাদান, এবং এগুলো খুব সহজে অ্যাবজর্ব হয়। আবার সামুদ্রিক মাছেও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। এই সোর্স থেকেও আমরা আয়রন পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকি এবং খুব সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব করার মধ্যে দিয়ে আমাদের আয়রন স্বল্পতা পূরণ করতে পারি। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, যে সমস্ত মানুষের কোলেস্টেরলের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, তারা তো রেড মিট খেতে পারবে না বা তাদের খাওয়া উচিত হবে না, তারা কি করবে? তাদের শরীরে আয়রন ঘাটতি কি করে পূরণ করবে? তাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে হলে তারা অবশ্যই সামুদ্রিক মাছ বেশি বেশি পরিমাণে খেতে হবে। সামুদ্রিক মাছে কিন্তু তেমন কিছু কোলেস্টেরল থাকে না। আবার আপনাদের হার্টের জন্য সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা 3, যা আমাদের হার্টের খুবই উপকারী, এবং এর থেকে আপনি আপনার প্রয়োজনীয় আয়রনও পেয়ে যাবেন এবং এনিমিয়াও দূর করতে পারবেন। আপনারা সকলেই জানেন আমাদের শরীরে ভালোভাবে আয়রন অ্যাবজর্ব হওয়ার জন্য, দ্রুত আয়রন অ্যাবজর্ব হওয়ার জন্য ভিটামিন সি খুবই দরকারি। আপনি যখন বিভিন্ন আয়রন সমৃদ্ধ খাদ্য খাবার মধ্যে দিয়ে আপনি আপনার শরীরের আয়রনের ঘাটতিকে পূরণ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের খাদ্য তালিকার মধ্যে লেবুকে রাখবেন। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি, যা আমাদের শরীরের আয়রনকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে, আপনি খুব দ্রুত আপনার আয়রনের ঘাটতি বা রক্তাল্পতাকে পূরণ করতে পারবেন। আপনাদের মধ্যে অনেক মানুষের অভ্যাস আছে যে তারা তাদের খাদ্য খাবার খাওয়ার পরে বা লাঞ্চের পরে চা পান করে থাকেন। আপনি যদি রক্তাল্পতায় ভুগে থাকেন, রক্তাল্পতা পূরণ করতে আয়রন সমৃদ্ধ খাদ্য খাবার খাচ্ছেন, সেক্ষেত্রে কোনোভাবে আপনি খাদ্য খাবার খাওয়ার পর চা পান করবেন না। খাদ্য খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে চা পান করলে চায়ের মধ্যে থাকা রাসায়নিক উপাদান ট্যানিন
আপনার আয়রন অ্যাবজর্পশনকে ব্যাহত করবে। আয়রন অ্যাবজর্পশন কমে যাবে, আপনি আপনার রক্তাল্পতাকে পূরণ করতে পারবেন না। আমাদের রক্তাল্পতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ফলিক অ্যাসিড। আমাদের দৈনন্দিন খাদ্য খাবারের মধ্যে বেশিরভাগ মানুষ বিভিন্ন শাকসবজি, বিশেষ করে কলমি শাক, কুলেখাড়া শাক, নোটে শাক, পালং শাক, এই সমস্ত শাকসবজির মধ্যে বেশি পরিমাণে রয়েছে ফলিক অ্যাসিড। যেহেতু আমরা প্রত্যেকেই কিছু না কিছু শাকসবজি প্রতিদিন খেয়ে থাকি, তাই আমাদের ফলিক অ্যাসিডের অভাব খুব একটা হয় না। কিছু কিছু মানুষের, বিশেষ করে গর্ভবতী মহিলাদের কিছু কিছু ক্ষেত্রে ফলিক অ্যাসিডের অভাব হয়ে থাকে। সেসব ক্ষেত্রে প্রয়োজন হলে সাপ্লিমেন্টের সাহায্য নেওয়া হয়ে থাকে, সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয়। আমাদের শরীরে রক্তাল্পতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন বি12। এই ভিটামিন বি12কে বলা হয় কোবালমিন। এটি একটি ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিন বি12 সাধারণত রেড মিট বা সামুদ্রিক মাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে। আমি আগেই আলোচনা করেছি যে খাদ্য খাবারের মধ্যে আয়রন রয়েছে, সেই সমস্ত খাদ্য খাবার খেলেই আমরা ভিটামিন বি12 পেয়ে যাব। এছাড়া কিছু শাকসবজি বা গ্রিন ভেজিটেবল আছে যার মধ্যে রয়েছে পেঁপে, গাজর, মিষ্টি কুমড়ো, ব্রোকলি ইত্যাদি। এই সমস্ত শাকসবজি খেলেও আমরা ভিটামিন বি12 পেয়ে যাব। আপনি যদি আয়রন ঘাটতির জন্য রেড মিট খান, খাসির মাংস খান, মুরগির মাংস খান, তাহলে আপনি আয়রনের সাথে সাথে ভিটামিন বি12 পেয়ে যাবেন। ডিমের মধ্যেও আপনি ভিটামিন বি12, আয়রন ইত্যাদি পেয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এনিমিয়ার জন্য নিয়মিত কুলেখাড়া পাতা খেয়ে থাকেন। আপনারা যদি কুলেখাড়া পাতা সম্পর্কে বিস্তারিত জানতে চান, এই কুলেখাড়া পাতা সম্পর্কে আমার একটি ডেডিকেটিভ ভিডিও আছে। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে এই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে সমস্ত খাদ্য খাবারে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ 6টি উপাদান থাকে, সেই সমস্ত খাদ্য খাবারগুলিকে আমরা বলে থাকি ব্যালেন্স ডায়েট। এই ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং জল। যখন আপনি আপনার দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে এই ব্যালেন্স ডায়েটকে রাখবেন, তখন আপনি মাছ, মাংস, ডিম, সি ফিশ খাচ্ছেন, তখন তো আপনি এখান থেকে আয়রনও পেয়ে যাচ্ছেন। আবার একই সাথে আপনি ভিটামিন বি12 পেয়ে যাচ্ছেন। আর আপনি যখন লিফি ভেজিটেবল খাবেন, ফল খাবেন, সেখান থেকে আপনি ফলিক অ্যাসিডও পেয়ে যাবেন। এর সাথে সাথে আপনারা দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন। আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এক টুকরো লেবুকে রাখতে হবে। আর আপনার খাওয়ার পর চা জাতীয় পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাহলে খুব সহজে আপনারা এই ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে এনিমিয়া বা রক্তাল্পতা থেকে অল্প কিছুদিনের মধ্যে বেরিয়ে আসার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি তাদের কোনো উপকারে আসবে, এই ভিডিওটির থেকে তারা নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনারা যদি মনে করেন কারো উপকারে আসবে এই ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন, তারা যদি মনে করেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তাদের ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনারা কি ধরনের ভিডিও চান
কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান দয়া করে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও পাবলিশ করার জন্য। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।